নমস্কার, আপনাদের সঙ্গে আমি সৈকত। সন্ধ্যে 7টার গ্রাউন্ড রিপোর্টে আপনাদের সবাইকে স্বাগত। বাজারে এখন মূল্যবৃদ্ধির মারাত্মক প্রভাব। সব জিনিসের দামেই কার্যত হাতে লাগছে ছেঁকা। সবজি বাজারে রসুনের দামও ঊর্ধ্বমুখী। 400 থেকে 500 টাকা করে কেজিতে বিক্রি হচ্ছে দেশি রসুন। ছোট মাপের দেশি রসুন দামের কারণে অনেকেই চেনেন না, তাই বাজার ছেয়েছে চীনা রসুনে। প্রায় 10 বছর আগে এই চীনা রসুন ভারতের বাজারে নিষিদ্ধ করা হয়েছিল ঠিকই, কিন্তু এখনো ফাঁক ফোকর পেলে এই চীনা রসুন ঢুকে পড়ছে ভারতের বহু বাজারে। এমনকি আপনার আমার কলকাতা সংলগ্ন এলাকাতেও এই রসুন পাওয়া যাচ্ছে। কলকাতার বড় বড় বাজার, যেমন ধরুন লেক মার্কেট, কোলে মার্কেট, মানিকতলা, বড় বাজার, সব জায়গায় দেদার বিকোচ্ছে এই চীনা রসুন। কিছু জায়গায় হানা দিয়ে চীনা রসুন বাজেয়াপ্ত করেছে টাস্কফোর্সের সদস্যরা। কিন্তু কেন এই রসুন নিয়ে এত ধরপাকড়, এত আলোচনা? কারণটা জানলে আপনি চমকে উঠবেন। এমন অনেক কিছুই আমাদের অগোচরে থেকে যাচ্ছে, যার বিন্দু বিসর্গ টের পাচ্ছি না আমরা। শুধু প্রচারের অভাবে, সতর্কতার অভাবে অনেকেই চীনা রসুনই খাচ্ছেন বছরের পর বছর। কিন্তু এবার সাবধান। রসুনে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে অনেক আগেই। 2014 সাল থেকে এই চীনা রসুন ভারতে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। নিষেধাজ্ঞা উড়িয়ে তারপরও কিভাবে বাজারে বিকোচ্ছে এই চীনা রসুন? কেনই বা আম জনতা নিষিদ্ধ রসুন কিনছেন বাজার থেকে? কারণ বেশিরভাগই দেশি আর চীনা রসুনের তফাতই জানেন না। বিভিন্ন বাজারে ক্রেতা বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেল, তাদের বেশিরভাগই চীনা রসুনের বিষয়ে কিছুই জানেন না। তারা দোকানদার থেকে রসুন কেনেন, কোনটা চীনা আর কোনটা ভারতীয় রসুন অনেকেই এ নিয়ে কোনো ধারণা নেই। চলুন আপনাদেরকে দেখাই কি বলছেন ক্রেতা বিক্রেতারা। দেশি রসুনের দাম আকাশ ছোঁয়া, আর সেই পরিস্থিতিকে কাজে লাগিয়ে চীন থেকে আমদানি হওয়া যে রসুন, সেই রসুন বিক্রি হচ্ছে বাজারে রম রম করে। যদিও এই সমস্ত রসুন 10 বছর আগেই নিষেধ হয়ে গেছিল যে বাজারে বিক্রি করা যাবে না। তার কারণ হচ্ছে এই রসুন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। তারপরেও বিভিন্ন বাজারে দেখা মিলছে চীনা রসুন বা বড় কোয়া রসুনের। আমরা এই মুহূর্তে গড়িয়াহাট বাজারে রয়েছি। আজ আমরা বিভিন্ন বাজারে ঘুরে দেখব ঠিক কেমন ভাবে বিক্রি হচ্ছে এই বড় কোয়া রসুন বা চীনা রসুন, এবং ক্রেতারা সেটা কেন কিনছেন, এই সমস্ত কিছু আজ আমরা পর্যবেক্ষণ করে দেখব। এটাও তো নর্মাল যে রসুন আমরা দেখি, দেশি রসুন যেগুলো, সেগুলো তো সাইজে ছোট ছোট হয়, এইগুলো এতটা বড়, এগুলো হাইব্রিড? তাহলে না, এগুলো নাগপুর রসুন। এগুলো এই বর্ডার মানে চুরি চুপি এগুলো ঢুকছে, বর্ডার ক্রস করে চুরি চুপি ঢুকছে, মার্কেটে বিক্রি হচ্ছে। কিন্তু মানে বিক্রেতারা বিক্রি করছেন কেন সবটা? একটা কথা বলি, কাস্টমারদের ডিমান্ড আছে। আপনি যে কথাটা বলছেন, এখনো পর্যন্ত কাস্টমার আছে, দাদা হাইব্রিড রসুন আছে? আমাদের নর্মাল রসুনই আসে, সুতরাং বড় কোয়া রসুনের কোনো আলাদাভাবে আমার বাড়িতে যায় না। হতে পারে। এগুলো তো বড়, এগুলো কিসের? এগুলো আমাদের এইখানকার নাগপুরের। আর যেগুলো হাইব্রিড চীনের, ওগুলো আর নেই? মানে ওগুলো কি আগে আগে রাখতাম, এখন সরকার থেকে যেটা টিভিতে এইসব দেখাচ্ছে সেই জন্য বন্ধই করে দিয়েছি আমরা। কাকা, এটা কি কি রসুন? এগুলো চীনা? আচ্ছা, হাইব্রিড হাইব্রিড চীনা রসুন, কিন্তু এগুলো তো অনেক বছর আগেই নিষিদ্ধ হয়েছিল, তাহলে তোমরা কেন বিক্রি করছো? কেন বিক্রি করছি? কেন চাহিদা বেশি, সেই জন্য বিক্রি। দামটাও কি দেশি রসুনের থেকে অনেকটা কম? না, বেশি দাম, দেশির থেকে দেশি দাম ওই 450। কেন? ছাড়াতে সুবিধা, সেই জন্য কিনি। ছাড়াতে সুবিধা, ওই জন্য কিনি। এটা চাহিদা হচ্ছে, ওটা বিক্রি হচ্ছে, আমরাও নিয়ে বিক্রি করছি। তোমাদেরকে যদি বারণ করা হয়, যেহেতু ঘুরে ঘুরে বারণ, আমার কাছে বারণ করলে হবে না, যেখানে বিক্রি হচ্ছে ওখানে বন্ধ করে দিন, তাহলে কেউ পাবে না। মদের দোকানে মদ বিক্রি হচ্ছে, খাচ্ছে, মদ বিক্রি করে দিলে খাবে না। খোলা আছে, বিক্রি হচ্ছে 400, 442, 42। আর বিক্রি করছো কত টাকা? 450 টাকা। আর এমনি দেশি রসুনের দাম কত? দেশি রসুন বলতে পারবো না। দেখুন, অসুখ বিসুখ সম্বন্ধে লোকের মুখে, কিন্তু কোনো ডাক্তাররা এই কথা বলে না। তো
তো ওইসব ইউটিউবে সব হয়, এগুলো এমনি কিন্তু কোনো জায়গায় লেখা আসে না। তো এর চাহিদা তো অনেক দিন ধরেই এগুলো বিক্রি হচ্ছে, এগুলো বাইরের থেকে মনে হয় আসে না, সব এখানেই লোকালেই হয়। আমি প্রেফার করি দেশি ছোটোটা, যাতে ছাড়াতে কষ্ট হলে পরে সেটা আমার মনে হয় বেটার। এখন চারিদিকে শোনা যাচ্ছে চাইনিজগুলো খুব বড় হয় অন্যরকম দেখতে ধবধবে হয়, পরিষ্কার হয়, বাট আই ডোন্ট প্রেফার দ্যাট। নজরদারি তো বানানো অবশ্যই উচিত, তবে কতদূর নজরদারি বাড়ি কি হবে দ্যাট ইজ কোশ্চেনেবল। আমি তো গভর্নমেন্টের ওইখান থেকে কিনি, গভর্নমেন্ট বাজারের থেকে। বড় যেটা বড় কোয়া সেটা মানে গভর্নমেন্টের ওখানে যে বড় যেগুলো কোয়াগুলো সেগুলো। তারা বলছেন যে সত্যি কাজের সুবিধা হয় বড় কোয়া রসুনে, তবে বিক্রি যদি বন্ধ হয়ে যায়, একেবারেই যদি চীনা রসুন খোলা বাজারে বিক্রি না হয়, তাহলে তো কিছু করারই থাকবে না। সেক্ষেত্রে তখন দেশি রসুন, ছোট রসুনেই তারা কাজ চালাবেন। কিন্তু বিক্রি বন্ধ হবে কবে? নজরদারির অভাব নাকি অন্য কোনো কারণ? সময় উত্তর দেবে। ক্যামেরা রাজশেখর দাসের সঙ্গে পৃথা দাশগুপ্ত, NKTV বাংলা, কলকাতা। শুনলেন ক্রেতা বিক্রেতাদের কথা। একজন বিক্রেতা তো স্পষ্টই বলছেন বাজারে নাকি চাহিদা আছে, এবং একই সঙ্গে ক্রেতারাও বলছেন তারা অনেকে জেনে কিনছেন, অনেকে না জেনে কিনছেন। কিন্তু যারা জেনে কিনছেন তার বিপদটা কি জানছেন? যে বিক্রেতারা বিক্রি করছেন শুধু মুনাফার আশায়, তাদের ওপর কি প্রশাসনের নজরদারি আছে? আপনি চমকে যাবেন যে আমরা কেন এই চীনা রসুনের পেছনে পড়লাম। আপনাদের এক এক করে এবার দেখাবো যে আপনার স্বাস্থ্যের জন্য এই চীনা রসুন কতটা ভয়ঙ্কর। রসুনে স্বাস্থ্যের ঝুঁকি রয়েছে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। বিশেষজ্ঞদের একাংশ বলছেন চীনা রসুনে ছত্রাকের সংক্রমণ ধরা পড়েছে। 2014 সালে রসুনকে ফাঙ্গাস থেকে বাঁচাতে কীটনাশক হিসেবে বিষাক্ত রাসায়নিকের ব্যবহার করা হয় চীনে। চীনে তৈরি এই রসুনে ব্যবহার করা হয় মিথাইল ব্রোমাইড। যারা এই মুহূর্তে আমাদের এই অনুষ্ঠান লাইভ দেখছেন, দয়া করে আপনার মোবাইলে সার্চ করুন মিথাইল ব্রোমাইড। আপনি অবাক হয়ে যাবেন যে এই কীটনাশক আপনার পেটে বছরের পর বছর, মাসের পর মাস ঢুকছে। রসুনের কীট মারতে ক্ষতিকারক ক্লোরিনও ব্যবহার করা হচ্ছে এই চীনা রসুনে। কিডনি, লিভার, মস্তিষ্ক, স্নায়ুতন্ত্র, তাতে মারাত্মক ক্ষতিকর প্রভাব ফেলছে এই চীনা রসুন। এমনকি চিকিৎসকরা বলছেন আপনার ক্যান্সারের কারণ পর্যন্ত হতে পারে এই চীনা রসুন নিয়মিত খেলে। চলুন আপনাদেরকে দেখাই ডাক্তার বাবুরা কি বলছেন। যা রাসায়নিকগুলো আছে এই রসুন থেকে বিরত থাকা উচিত, কারণ এতে শরীরে প্রবেশ করলে পেটের ওপর, ক্ষুদ্রান্ত্রে, বৃহদান্ত্রে অর্থাৎ লার্জ ইন্টেস্টিন, স্মল ইন্টেস্টিনে গিয়ে প্রথমে আঘাতটা করবে, তারপর রক্তের সাথে মিশে গিয়ে হার্টের ওপর গিয়ে পড়বে, এবং ভবিষ্যতে ক্যান্সার হতে পারে। ক্যান্সার বহু কারণে হচ্ছে এখন দেখা যাচ্ছে, কিন্তু রাসায়নিক একটা কিন্তু খুব ইম্পর্টেন্ট রিজন আমি বলবো এই ক্যান্সারের। তো সেই কারণে আজকে আমরা যে অবস্থায় আছি, এই মানে মানে গার্লিক, যেটা চাইনিজ গার্লিক যেটা বলা হচ্ছে, সেটা এক্ষুনি বর্জন করা উচিত, মার্কেট থেকে তুলে দেওয়া উচিত। কারণ চায়নার বেশিরভাগ মালই ভেজাল থাকে, তো নতুন করে আরেকটা ভেজাল মাল ঢুকেছে মার্কেটে। তো এই জায়গায় থেকে এই যে ভেজাল মালগুলো করে তো আমাদের শরীরটা খারাপ করবে। আমাদের শরীরে সে কোলন ক্যান্সার হোক, সে বিভিন্নভাবে কোলাইটিস হোক, এটা হতে পারে। তার সাথে গিয়ে হার্টের ওপর চাপ পড়বে, সেখান থেকে কার্ডিওভাস্কুলার একটা রিস্ক থেকে যায়। তৃতীয়ত হচ্ছে ক্যান্সার হতে পারে বিভিন্ন জায়গায়। তো এইটার জন্য এখন ব্যবস্থা নেওয়া উচিত। ব্যবস্থা একটাই, সেটা হচ্ছে তুলে দিতে হবে, কারণ তা না হলে আমার বক্তব্য এই সমস্যা থেকে যাবে। একটাও খারাপ, হাজারটা খাওয়াও খারাপ। সুতরাং সেখানে মার্কেটে যদি এসে যায়, মার্কেটে যাতে না আসে সেই ব্যবস্থাটা স্পষ্টভাবে করা উচিত। করা না করলে কিন্তু মানুষের শরীরটা খারাপ হবে, ভারতবর্ষের মানুষের শরীর কিন্তু খারাপ হবে, বাংলাতে তো হবেই। তো এই ব্যাপারটা ভেবে চিনতে সরকারের একটা ব্যবস্থা খুব অবিলম্বে নিতে বলবো। এটা হচ্ছে একটা পেস্টিসাইড, অর্থাৎ পোকামাকড়কে মারার জন্য। পোকামাকড় তো খেয়ে ফেলে শাকসবজি, এটা মূলত ফাঙ্গাল, অর্থাৎ ছত্রাক রোগটাকে যাতে শরীর ওই শাকসবজিতে না ছড়ায় সেই ব্যবস্থাটা করার জন্য, আটকানোর জন্য, মেরে ফেলার জন্য ছত্রাকগুলোকে এই কেমিক্যাল ব্যবহার করে। পেস্টিসাইডসের রাসায়নিক
এটা শরীরের কাছে কিন্তু অজানা, শরীরের কাছে অজানা। এই অজানা রাসায়নিকগুলো প্রবেশ করলে শরীরের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে, সেই কারণে আগাম ব্যবস্থা। কিন্তু এখন যদি ভারতবর্ষের নিরিখে আপনি কথা বলেন, এরকম প্রচুর রাসায়নিক আমরা প্রত্যেক দিন আমাদের শরীরে ঢুকছে, ক্যান্সারও হচ্ছে, আমাদের ডায়াগনোসিসও হচ্ছে, ট্রিটমেন্টও হচ্ছে, কিন্তু ক্যান্সার এতটা তো ছিল না। এটা রাসায়নিকের কারণে এত ক্যান্সার বেড়েছে, পেস্টিসাইডস একটা অন্যতম কারণ। প্রাথমিকভাবে আপনি পাবেন না, প্রাথমিকভাবে পাবেন না। প্রথমে হচ্ছে কি, একটা খাবার বা রাসায়নিক প্রবেশ করলো, সেটা শরীরের বৃহদান্ত্র বা গৃহযন্ত্রে মানে ক্ষুদ্রান্তে গেল, স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন, পেটে গেল, সেখান থেকে অ্যাবজর্পশন হলো, তার সাথে রক্তের সাথে মিলল, তারপর ছড়িয়ে গেল। সুতরাং প্রাথমিক ক্ষেত্রে আপনি এটা খেয়ে বুঝতে পারবেন না। ওটা অনেক দিন খাওয়ার পর তারপর স্নায়ুযন্ত্রে আঘাত করছে, তারপর হৃদযন্ত্রে আঘাত করছে, বিভিন্ন যন্ত্রে আঘাত করছে, কিন্তু একবারে প্রথম কয়েক মাসে বুঝবেন না, এটা কয়েক বছর লাগে এর এফেক্টটা বুঝতে। সেই জন্য এটা নিয়ে গবেষণা আরও দরকার, এবং এটা যদি ভেজাল হয় সেটা অবিলম্বে বর্জন করা উচিত, এবং অবিলম্বে মার্কেট থেকে তুলে দেওয়া উচিত, এবং বেআইনি ঘোষণা করা উচিত। কারণ চায়না বেশিরভাগ ক্ষেত্রেই ভেজাল মাল পাল্টায়, চায়নার নিজস্ব ঠিক মাল নেই কোনো দিনই। তো সেই ক্ষেত্রে আমাদের শরীর চায়নার খাবার খেয়ে আমাদের শরীর খারাপ হবে, সেটা তো কখনো মেনে নেওয়া যায় না। এটা স্পষ্ট করে বলে দেওয়া দরকার। কি ভাবছেন? চীন শুধু আমাদের শিশুদের জীবনকে নিয়ন্ত্রিত করে তার গেমের মাধ্যমে? না, আপনার বাড়ির খাবারেও ঢুকে পড়েছে চীন। এই প্রতিবেদনের আগে আপনি কি জানতেন আপনার বাড়িতে কখন আপনার আনাজপাতি বা সবজির মধ্যে ঢুকে পড়েছে চীনা রসুন? ডাক্তারবাবুরা কিন্তু এক কথায় বলছেন, আজ যদি সতর্ক না হন, আগামীকাল আপনাকে ভুক্তভোগী হতে হবে এই চীনা রসুনের কারণে। দেখবেন আপনার আমার বাড়ির পাশে অনেকেই বলেন যে তিনি কখনো স্মোকিং করেননি, তিনি কখনো অ্যালকোহলিক নন, অথচ তার বিভিন্ন ক্যান্সার হচ্ছে শরীরে। আর তখনই সামনে আসে এই ধরনের প্রতিবেদন যে কোলন ক্যান্সার থেকে শুরু করে শরীরের নানা জায়গায় ক্যান্সার হতে পারে এই চীনা রসুন খেলে। আপনি জানতেও পারছেন না বাজার থেকে রসুন বলে যা কিনে আনছেন আসলে তা বিষ। চীনা রসুনকে ভারতে নিষিদ্ধ ঘোষণা করেছিল FSSAI, ভারতে খাদ্যদ্রব্যের নিরাপত্তা ও গুণাগুণ নিশ্চিত করে এই ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া। কিন্তু তারপরেও বাজার জুড়ে চীনা রসুনের রমরমা। তাই ক্রেতাদের একটু সতর্ক থাকতে পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা। শুধু তাই নয়, চীনা রসুনে উচ্চ পরিমাণে পেস্টিসাইডের উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক। এই কারণে রসুনে উপস্থিত অ্যালিসিয়ানের উপকারিতাও কিছুটা কমে যাচ্ছে। এই রসুন থেকে বিরত থাকা উচিত। প্রথমে কোলনে আঘাত, পরে আর্টে। ভবিষ্যতে ক্যান্সারের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ফলে চীনের রসুন বর্জন করা তো উচিতই, এ ব্যাপারে সরকারের সবার আগে ব্যবস্থা নেওয়া উচিত, মত চিকিৎসক মহলের। আমাদের আদি অকৃত্রিম রসুন তার চরিত্রের গুণ হারিয়েছে। রসুনের রাশে রসুনত্ব নেই, এটা আমরা আমাদের দৈনন্দিন অভিজ্ঞতায় আমাদের বাড়ির মা বোনেদের কাছ থেকে প্রায় শুনছি। এখন চীনা রসুন সেটা চীনে উৎপন্ন হয়েছে না ভারতবর্ষের কোনো জায়গায় উৎপন্ন হয়েছে আমরা জানি না, কিন্তু লোকমুখে পরিচিত চীনা রসুন। দামে সস্তা, দেখতে সুন্দর, কাজে কিন্তু সে সুন্দর না। যে কোনো আর্টিফিশিয়ালি প্রডিউসড ভেজিটেবলস মাটির তলায় যা উৎপন্ন হয় ডেফিনেটলি সেটা বায়োটেকনোলজিক্যালি ইঞ্জিনিয়ার্ড, আর্টিফিশিয়ালি প্রডিউসড, কৃত্রিম উপায়ে। তাতে এখনো পর্যন্ত মানবদেহে কি উপকার করবে আর কি ক্ষতি করবে সুনির্দিষ্টভাবে জানা না গেলেও একথা নির্দ্বিধায় বলা যায় যে এই জাতীয় আর্টিফিশিয়ালি বা জেনেটিক্যালি ইঞ্জিনিয়ার্ড প্রোডাক্ট, সে বেগুনি হোক আর রসুনি হোক, তা কিন্তু মানুষের স্বাস্থ্যের পক্ষে নিশ্চিতভাবে ক্ষতিকর। কি কি অসুখ হয় যদি প্রশ্ন করেন, এই মুহূর্তে গবেষণালব্ধ কোনো ফল আমাদের হাতে নেই। তবে আমাদের ভাবে মনে হয় যে মানুষের জেনেটিক্যালি ইঞ্জিনিয়ার খাদ্যবস্তু গ্রহণের ফলে পরিপাকতন্ত্রে কিছু সমস্যা হওয়াটা অস্বাভাবিক কিছু না, এবং পরিপাকতন্ত্র মানে খাদ্যনালীর বিভিন্ন অংশে ম্যালিগন্যান্সি বা ক্যান্সার হওয়ার পাশাপাশি
হার্টের অসুখ এবং নার্ভের অসুখ এটা কিন্তু হওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি, যদিও এখনো কোনো প্রামাণ্য দলিল আমাদের নজরে আসেনি। তবে আমার মনে হয় এই জাতীয় বিষয়, এই জাতীয় খাদ্যবস্তু যা প্রয়োজনীয়, অনেক ক্ষেত্রে সুস্বাদু, সেগুলো সম্পর্কে না জেনে আমাদের গ্রহণ না করাই ভালো। আমাদের সেই আদি অকৃত্রিম চেনা জানা রসুনেই ফিরে যাওয়া উচিত। দেখুন, দেশি জিনিসের কোনো বিকল্প নেই। সেই কবে আমাদের স্বাধীনতা আন্দোলনের সময় ডাক দেওয়া হয়েছিল, মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নে রে ভাই, ঠিক তেমন ভাবেই চলুন আমাদের আনাজপাতি শাকসবজি থেকে শুরু করে সব কিছুতেই আমরা দেশির ওপর বিশ্বাস করি। কারণ দেশি জিনিস আর যাই হোক আপনার আমাকে বিপদে ফেলবে না। এ তো গেল ডাক্তারবাবুদের কথা। কিন্তু অনেকেই এই প্রতিবেদন দেখতে দেখতে মনে মনে ভাবছেন যে আপনি তো বলছেন এটা খাবো না সেটা খাবো না, এই রসুন নয় সেই রসুন নয়, চিনব কি করে কোনটা আসল কোনটা নকল, কোনটা দেশি আর কোনটা বিদেশি? মানে দেশি রসুন আর চীনা রসুনের তফাৎ করব কিভাবে? আপনাদের জানার জন্য আমার এই পরবর্তী প্রতিবেদনটা। দেশি রসুন আকারে বড় হয় না, একেবারে ছোট সাইজের হয়, কিন্তু চীনা রসুন আকারে বড় সাইজের হয়। এবার আসুন পরবর্তী, রসুনের কোয়া হয়, মানে দেশি রসুনের কোয়া হয় পাতলা, কিন্তু চীনা রসুনের কোয়াগুলো দেখবেন আকারে অনেকটাই বড়। এবং বাড়ির মা বোনেরা সাধারণত এই বড় কোয়া পছন্দ করে বলেই এই রসুন বাজার থেকে কিনে আনছেন আকছাড়। কারণ আমাদের ইঁদুর দৌড়ের জীবনে রসুন ছাড়ানোর সময় কি আছে? তাই আমি বলি এই রসুন ছাড়াতে গিয়ে বাড়িতে বিপদ ডেকে আনবেন না। যেমন ধরুন দেশি রসুনের ক্রিম রং বা হলদেটে রঙের হয়। অনেকে ভাবেন যে ওই রসুনটা বোধহয় খারাপ হয়ে গেছে, আদতে তা নয়। কারণ ওতে কোনো রকম কেমিক্যাল ব্যবহার করা হয়নি, রাসায়নিক ব্যবহার করা হয়নি, তাই ওই রসুনটা হলদেটে হয়ে গেছে। আর যে রসুনে রাসায়নিক ব্যবহার করা হয়েছে, মিথাইল ব্রোমাইড ব্যবহার করা হয়েছে, দেখবেন সেটা ধবধবে সাদা অথবা গোলাপি রঙের হয়, আকারে বড় হয়। দেখবেন দেশি রসুনের মধ্যে কোনো আঠালো ভাব থাকে না, কিন্তু এই যে চীনা রসুন, এই রসুন কাটলে দেখবেন হাতে একটা আঠালো টাইপের ভাব চলে আসে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই দেশি রসুন গন্ধে যায় চেনা। দেশি রসুনের যে গন্ধ, আপনার বাড়িতে রসুন ছাড়ানো হলে পাশের বাড়ি থেকে বুঝতে পারবে যে আজ মাছ মাংস আছে, কিন্তু এই রসুন পাশে দাঁড়িয়ে থাকা কোনো ব্যক্তিও টের পাবেন না যে আপনি রসুন ছাড়াচ্ছেন। চীনা রসুন দেশি রসুন চিনে রাখুন। আগামীকাল বাজার থেকে, আগামীকাল কেন, আজকে থেকেই চীনা রসুন কেনা বন্ধ করুন, কারণ এই রসুন বাজারে বিক্রি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। আমরা এই ছবিগুলো যখন আপনাদেরকে দেখাচ্ছি তখন আপনাদের ওপরেও কিন্তু একটা বড় দায়িত্ব বর্তায় যে আপনারা কতটা সচেতন হলেন আর কতটাই বা সচেতন হলেন না। আমরা এবার আপনাদেরকে একটা মজাদার জিনিস দেখাই। সবই যখন জানাচ্ছি তখন এটা জানাবো না যে চীন থেকে কোন পথে কিভাবে লুকিয়ে চোরাগোপ্তা ভাবে ভারতে ঢুকে পড়ছে এই চীনা রসুন। চলুন একটা গ্রাফিক্সের মাধ্যমে, একটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে আপনাদেরকে দেখাই যে চীনা রসুন কোন পথে চীন থেকে ভারতে ঢুকছে। এই যে দেখুন, আপনাদের দেখাচ্ছি ম্যাপ পয়েন্টিং এর মাধ্যমে, একদিকে চীন, একদিকে ভারত, একদিকে নেপাল, এবং ভারত নেপালের কোন অংশ দিয়ে, বর্ডারের কোন অংশ দিয়ে ভারতে ঢুকে পড়ছে এই চীনা রসুন। তাই আমরা দেশের স্বার্থে আমরা চাই যে যারা দেশের এই নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে নজরদারি চালাচ্ছেন তাদের অবশ্যই এই বিষয়ে নজর রাখা উচিত। এই নিয়ে আপনাদেরকে একটা খুব গুরুত্বপূর্ণ তথ্য দিই। যারা এই রসুন নিয়ে আলোচনা শুনছেন আপনাদের সতর্ক করছি, আপনারা জানলে অবাক হয়ে যাবেন, রসুন নিয়েও হাইকোর্টে হয়েছে মামলা। কি অবাক হচ্ছেন? রসুন নিয়েও হাইকোর্টে হয়েছে মামলা। কোথায় কি হয়েছে চলুন আপনাদেরকে একটু দেখাই। 2014 সালে নিষিদ্ধ ঘোষণা হওয়ার পর কিভাবে বাজারে বিক্রি হচ্ছে এই চীনা রসুন, যা আপনার আমার বাড়ির হেঁসেলে ঢুকে পড়ছে আরামসেই। আইনজীবী মতিলাল যাদব এই নিয়ে জনস্বার্থ মামলা করেন এলাহাবাদ হাইকোর্টে। তার লখনৌ বেঞ্চে এই মামলাটি হয়। বিচারপতি রাজন রায় এবং বিচারপতি ওম প্রকাশ শুক্লার বেঞ্চে রসুন নিয়ে হাজির হয়ে যান মামলাকারী। গত কয়েকদিন আগেই এই মামলাটি ঘটে।
শুনানিতে চীনা রসুন এবং ভারতীয় রসুনের গুণাগুণ নিয়ে আলোচনা হয় ডিভিশন বেঞ্চে। একবার ভাবুন, এটা শুধুমাত্র আর আপনার আমার বিষয় নয়, এটা এখন সাবজুডিস। চীনা রসুন ভারতে ঢোকা আটকাতে কি ব্যবস্থা নেওয়া হয়েছে তা জানতে চায় হাইকোর্ট। অ্যাকশন টেকেন রিপোর্ট দেওয়ার নির্দেশ দেওয়া হয় সেখানকার ডেপুটি সলিসিটর জেনারেলকে। চলুন আমরা একটু শোনাই আপনাদেরকে যে এই নিয়ে আইনজীবী মহল তারা কি বলছেন, শোনাই। আইনি পদক্ষেপ বলতে আইপিসি 272 অনুযায়ী 6 মাসের সাজা আছে আর 1000 টাকা পর্যন্ত পেনাল্টি। বাট ইন ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড উত্তরপ্রদেশ একটা নতুন আইন এনেছে যাতে লাইফ ইমপ্রিজনমেন্ট হতে পারে, পেনাল্টি তো হতে পারে। রিসেন্ট একটা জাজমেন্ট 2024 সালের এই 7th মান্থের জাজমেন্ট সুপ্রিম কোর্ট 3 লক্ষ টাকা জরিমানা করেছে একে সরকার অ্যান্ড কোম্পানির বিরুদ্ধে। পশ্চিমবঙ্গ সরকারেরই মামলা। তো স্পেসিফিক্যালি কোনো হার্ড ল এখনও পর্যন্ত ক্রিয়েট হয়নি, সেই পুরনো লটাই রয়ে গেছে 6 মাসের সাজা। এটা হতে পারে যে ওর সমস্ত এস্টাবলিশমেন্টটা সিজ করে নেওয়া যেতে পারে, এইটুকুই, আর তো বিশেষ কিছু করার নেই। বিধানসভাতে অলরেডি তো পশ্চিমবঙ্গ সরকার আর উত্তরপ্রদেশ সরকার পাস করে নিয়েছে, তাতে তো ওই লাইফ ইমপ্রিজনমেন্ট করা আছে এবং পেনাল্টি তো করাই আছে অ্যাকর্ডিং টু দেয়ার গ্রাভিটি অফ অফেন্স। এটা করা যাবে। গোড়াই গলদ, কারণ এই যদি অ্যাডাল্ট্রেশন হচ্ছে এর সঙ্গে টপ টু বটম যুক্ত আছে, নাহলে এটা হতে পারে না, ইম্পসিবল। আর যে সমস্ত কমিটিগুলো গঠন করা হয়েছে এটা বেসলেস, একদম বেসলেস। এখন আমরা পাবলিক ইনিশিয়েটিভ নিয়ে যদি ধরে কিছু করতে পারি, ওই তোমাদের প্রেস এসে কিছু চিৎকার চেঁচামেচি করবে, সেটার জন্য কিছু হবে, নাহলে না, এটুকুই। কোনো ভূমিকা নেই। কারা আছে ওই ফোর্সে, কারা আছে? কিছু পুলিশ আছে যে এই আইনটা জানেই না, কিছু আছে পার্টির লোকজন। আর এটার জন্য যাদের দরকার জনস্বাস্থ্য বিশেষজ্ঞ রাখা উচিত এই ফোর্সে, কোনো রাখা নেই তো। কারণ মেম্বার কারা আছে দেখো, দে আর নট এলিজেবল টু ডিটেক্ট দ্য ক্রাইম, দে আর নট এলিজেবল, দিস ইজ দ্য প্রবলেম। বর্ডার তো নেই, আমরা সব ওপেন, আমরা তো ধর্মশালায় বসবাস করি। এই যে রসুনগুলো ধর্মশালা দিয়ে আসছে, এক্সপোর্টেড নয়। চীন থেকে চাল মাঝে এসেছিলো, প্লাস্টিক চাল, প্লাস্টিক আর্টিফিশিয়াল, ধরা পড়েছে, চলছে এখনও। তুমি মাঝে মাঝে কিছু চাল খাবে, দেখবে শক্ত, ভালো ঠিক হয় না। কি হচ্ছে? তো সব এক্সপোর্টে আসে না, ওপেন বাউন্ডারি চলে আসছে। আর এটা নর্থ বেঙ্গল হয়ে আসে, এই রসুনটা টোটালি নেপাল, ভুটান, নর্থ বেঙ্গল হয়ে আসে, বক্সিরহাট হয়ে ঢোকে, কোচবিহার হয়ে, এবং ফ্রি, দে আর ফ্রি টু মুভ। পিল হলে কী হবে? এর জন্য একটা ল্যাব দরকার আছে। আমাদের ওয়েস্ট বেঙ্গলে একটাও ল্যাব নেই। এই ফেসাই, যেমন ফেসাই লাইসেন্স পয়সা দিলে ইস্যু করে দিচ্ছে, বাট এই যে র মেটেরিয়ালগুলো ঠিক আছে কি না সেটা দেখার জন্য এখনও পর্যন্ত ওয়েস্ট বেঙ্গলে কোনো ল্যাব নেই। যে রসুনটা টেস্ট করবে কে? পুলিশ পারবে না, যারা কমিটিতে আছে তারা পারবে না। তো হু ডিটেক্ট দ্য ক্রাইম? দিস ইজ দ্য বেসিক প্রবলেম। একটা ল্যাব দরকার আছে ওয়েস্ট বেঙ্গলে, যে ধরা পড়ার পর সৈকত বা সৌমেন চ্যাটার্জি কেউ ধরে দিল, তার সেটাকে সিজ করে পুলিশ ল্যাবে পাঠালো, সে রিপোর্ট আসলো, পুলিশ অ্যাকর্ডিং টু ল স্টেপ নিল। সেরকম কোনো ল্যাব নেই। ওই রসুনটা যে ক্ষতিকারক জনস্বাস্থ্যের পক্ষে বা অ্যাডাল্ট্রেশন হচ্ছে, সেটা কে ধরবে? সায়েন্টিস্ট ধরবে, সায়েন্টিস্ট। সৈকত তুমি পারবো না, আমি পারবো না, কোর্টে জজ সাহেব পারবে না, পুলিশ পারবে না, ওই ফোর্সে যারা আছে তারা পারবে না। এটা সেন্ট্রাল অ্যান্ড স্টেট একটা ট্রান্সপারেন্সি থাকা দরকার আছে, নট অনলি সেন্ট্রাল, স্টেটেরও একটা অব্লিগেশন থাকে। কোনো অবজারভেশন নেই, কোনো কিছু নেই, কিচ্ছু নেই, ফ্রি। কারণ এক্সপোর্টাররা যেভাবে এক্সপোর্ট করে, এক্সপোর্ট অনেক সময় দেখা যায়, আমরা দেখেছি এর আগে ধরা পড়েছে, যে বিল ভাউচার ইস্যু হয়েছে, বালি গেছে, প্রোডাক্ট নাকি বালি গেছে, সেক্ষেত্রে তবু একটা প্রোডাক্ট আসছে, হতেই পারে। কোনো রকম সার্ভাইলেন্স নেই, উইদাউট সার্ভাইলেন্সে প্রোডাক্টগুলো ঢুকছে এবং অনেক কম দামে পাওয়া যায়। এখান থেকে রসুন কিনে রসুন বিক্রি করলে যার প্রফিট হয়, চীনা রসুনের তার ডাবলেরও বেশি প্রফিট পাওয়া যায়। দেখুন, এই নিয়ে এলাহাবাদ হাইকোর্টের লখনৌ ব্রাঞ্চে একটি পিল কেস ফাইল করা হয় বেঞ্চে। সেখানে লখনৌ ব্রাঞ্চ যেটা আছে তারা একটা ডাইরেকশান দেয় যে ওখানকার স্টেট ফুড সেফটি ডিপার্টমেন্টকে এবং এখানে ইনকোয়ারি করার জন্য। তেমনি আমাদের রাজ্যেও কিন্তু এরকম ফুড সেফটি ডিপার্টমেন্ট আছে, তারা একটা ইনকোয়ারি করতেই পারে।
তাতে অন্তত সাধারণ জনগণের সুবিধা হবে। এতে তারা এই যে বিভিন্ন রকম যে রসুন যে মার্কেটে বিক্রি হচ্ছে, সেটাতে যে মানুষের শরীরে যে এফেক্ট আসছে, কী এফেক্ট আসছে, সেগুলো নিয়ে একটা জনসচেতনামূলক একটা কাজ করতেই পারে। ফুড সেফটি অ্যাক্ট আছে, সেখানে অনেক পানিশমেন্টও দেওয়া আছে। সেই পানিশমেন্ট ওয়াইজ বিভিন্ন ধারা আছে, সেখানে তার পানিশমেন্ট হতে পারে। এবং হচ্ছে যে আমাদের যে বিভিন্ন গভর্নমেন্ট ডিপার্টমেন্টগুলো আছে, তারা মার্কেটে গিয়ে দেখতে পারে যে কী টাইপের রসুন মার্কেটে বিক্রি হচ্ছে, বা সেগুলো বাজেয়াপ্ত করতে পারে। গভর্নমেন্ট অবভিয়াসলি এগুলো দেখবে, সেগুলো গভর্নমেন্টের নলেজে আসলে গভর্নমেন্ট অবভিয়াসলি দেখবে। আইনজীবীরা তো অনেক কথাই বললেন। তারা বললেন নজরদারির অভাব আছে, তারা বললেন যে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের আরো বেশি করে নজর দেওয়া উচিত। চীনা রসুন ভারতে আটকাতে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে আদালত তা জানতে চেয়েছে। অর্থাৎ সার্বিক একটা ব্যবস্থা তো হয়েছে ঠিকই, কিন্তু সাধারণ মানুষ, তাদের কি আমরা সতর্ক করতে পারছি? আপনারা অবশ্যই আমাদেরকে জানাতে পারেন যে আপনাদের বাজারে গিয়ে কি কি সমস্যার সম্মুখীন হতে হয়। এগুলো অবশ্যই সাধারণ মানুষকে সচেতন করার জন্যই আমাদের আজকের এই গ্রাউন্ড রিপোর্ট। এবার আপনাদেরকে চলুন দেখাই যে ভারত চীন উভয়ই, চীন এবং ভারত দুজনেই রসুনের প্রধান উৎপাদক দেশ। দেশের প্রায় 60% চাষ হয় মধ্যপ্রদেশ এবং 15% রসুন চাষ করে রাজস্থান। গুজরাট, রাজস্থান, বিহার, পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ চীনা রসুনের মূলত বাজার। নিষেধাজ্ঞার পর চোরাচালান বেড়েছে উত্তর পূর্বের রাজ্যগুলিতেও। ক্ষতিকারক উপাদানের কারণে বিশ্বে চীনা রসুনে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। নেপাল, বাংলাদেশ হয়ে ভারতে ঢুকছে এই চীনা রসুন। এই দুই দেশ থেকে ভারতে রফতানিকৃত পণ্যের মধ্যে শুল্ক মুক্ত রসুন, ভারতীয় রসুনের রফতানি বাড়ার ফলে দাম বেড়েছে দেশি রসুনের। এই সুযোগেই চীনে রসুনকে ভারতীয় বাজারে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা নিয়েছে বেজিং। আমরা এই প্রতিবেদনে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আপনাদেরকে জানাতে চাই। আপনি বাজারে গিয়ে রসুন কিনছেন, আপনি অভিযোগ তুলতেই পারেন রাজ্য সরকার চোখ বুজে রয়েছে কেন? কেন রাজ্য সরকারের টাস্ক ফোর্স তারা বাজারে ঢু মারছে না? চীনা রসুন নিয়ে ক্রেতা বিক্রেতাদের ইতিমধ্যে সতর্ক করতে রাস্তায় নেমে পড়েছে রাজ্য সরকারের টাস্ক ফোর্সের সদস্য রবীন্দ্রনাথ কোলে। তিনি ইতিমধ্যেই একাধিক মার্কেট পরিদর্শন করেছেন। তার দাবি, কেন্দ্রীয় সরকার চীনা রসুন নিষিদ্ধ করার পর মুখ্য সচিবের নির্দেশে বাজারগুলিতে তিনি পরিদর্শন করছেন। ভিআইপি বাজার, যদুবাবুর বাজার, লেক মার্কেট, ল্যান্সডাউন মার্কেট তিনি ইতিমধ্যেই ঘুরে ফেলেছেন। কিন্তু যেখানে যাচ্ছেন না টাস্ক ফোর্সের সদস্যরা, সেখানে কিন্তু দেদার বিকোচ্ছে চীনা রসুন। মানে পয়সা দিয়ে বিষ কিনছেন আম জনতা। ব্যাপারটা হচ্ছে যে বাইরে থেকে এগুলো আসছে, বাইরে থেকে আসছে। এই ক্ষেত্রে যারা কাস্টমস অফিসার আছে তাদের একটা বিরাট বড় ভূমিকা আছে। এটা ঢুকছে কি করে, এক নম্বর। দু নম্বর হচ্ছে সেইভাবে, সেই অর্থে চীনা রসুন এতটা ব্যাপকভাবে আমাদের সাধারণ দেশি রসুনগুলো যেভাবে পাওয়া যায় সেভাবে হয়নি, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে। গতকালকে আমরা মানিকতলা বাজারে পেয়েছি, বারণও করেছি। আমরা সবাইকে বোঝাচ্ছি যে এটা বেচবেন না, এটা শরীরের পক্ষে হানিকর, এবং গভর্নমেন্ট এটা নিষিদ্ধ করেছে। অনেক ট্রেডার জানেও না, তারা কিনে রাখে, তাদের বোধের অভাব। এবার আপনাদেরকে দেখাবো যে কলকাতা পুরসভার ডেপুটি সিএমওইচ তরুণ কুমার সাপুই এ নিয়ে কি বলছেন। কলকাতা কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগ অনেকগুলো কাজের মধ্যে খাদ্যের নিরাপত্তার দিকটাও কলকাতার এরিয়া লোকেদের দেখাশোনা করে। তার মধ্যে আমাদের অনেকগুলো কাজের মধ্যে একটা হচ্ছে যে প্রতিনিয়ত যে খাদ্যগুলো আমরা বাজার থেকে তোলা হয় বা লোকে ব্যবহার করে, সেগুলোকে আমরা প্রতিনিয়তভাবে স্বাস্থ্য দপ্তর থেকে আমরা চেক করি, যাতে তারা সেখানে কোনো ভেজাল কিছু মেশাতে না পারে। তার জন্য আমাদের কলকাতা কর্পোরেশনের ল্যাব আছে, সেখানে আমাদের প্রতিনিয়ত টেস্ট করা হয়, এবং তার মাধ্যমে আমরা বুঝতে পারি যে কোনো কিছু প্রবলেম কিছু পাওয়া যাচ্ছে কিনা। এই এত তথ্যের পর আপনাদের হাতে একটা গুরু দায়িত্ব ছাড়ছি। চীনা রসুন খাবেন কি খাবেন না এটা সম্পূর্ণ আপনার সিদ্ধান্ত, কিন্তু ভুলে যাবেন না চীনা রসুন ভারতে নিষিদ্ধ।
রসুন নিয়ে তো আপনাদের এত কথা শোনালাম, কিন্তু আপনাদের এটা জানা দরকার যে আপনি আপনার বাড়ির রোগী, বাড়ির শিশু বা কখনো আপনি শখ করে বাজার থেকে দামি আপেল কিনছেন? ঠিক শুনেছেন, বাজার থেকে দামি আপেল কিনছেন। কথায় বলে রোজ একটা আপেল খেলেই নাকি শরীর তাজা। স্বাস্থ্যকর ভেবে দোকানের টাটকা তাজা লাল রঙের আপেল কিনে আনছেন নিয়মিত। জানেন কি, আপেলের ওপর লাগানো থাকতে পারে মোমের প্রলেপ। ঠিক শুনেছেন, আপেলের ওপর লাগানো থাকতে পারে মোমের প্রলেপ। টাটকা চকচকে সতেজ দেখানোর জন্য আপেলে মাখানো হয় মোমের প্রলেপ। মোমের আস্তরণযুক্ত আপেল শরীরের পক্ষে মোটেই ভালো নয়। ধারাবাহিকভাবে একটি শিশুর পেটে যদি এই মোমের প্রলেপযুক্ত আপেল যায়, তার লিভার ক্যান্সার হতে পারে, এমনকি ডাক্তাররা বলছেন সেটা অনিবার্য। যদিও আপেলে প্রাকৃতিক মোমের আস্তরণ বা প্রলেপ মানব দেহের পক্ষে ক্ষতিকর নয়। শুনলেন তো, আমি বলছি আতঙ্কিত হবেন না, সতর্ক থাকুন। আমি আপনাদেরকে দেখাবো যে ডাক্তার বাবুরা কি বলছেন। ডাক্তার বাবুরা বলছেন না জেনে না বুঝে বাজার থেকে আপেল না কিনতে, কিন্তু তার জন্য ডাক্তার বাবুদের পরামর্শ জানা অবশ্য জরুরি। দেখুন কি বলছেন। অ্যাপেল সম্পর্কে খুব ভালো একটা ইংরেজি কথা আছে, অ্যান অ্যাপেল এ ডে কিপস এ ডক্টর অ্যাওয়ে। এটাই সত্যি সত্যি হওয়া উচিত, কিন্তু আজকে অল ইজ গোল্ড দ্যাট গ্লিটার্স, আপেল ইজ নাথিং এক্সেপশন। আপেলকে চকচকে আকর্ষণীয় করে মানুষের কাছে, ক্রেতার কাছে উপস্থাপন করার জন্য একসঙ্গে অসাধু ব্যবসাদার এই কাজটা করছেন। শুধুমাত্র চকচকে করে তার পালিশ করার জন্য আপেলের গুণের কোনো পরিবর্তন হয় না, কিন্তু আপেল আরো বেশি ক্ষতিকর হয়। কি দেয় এক্স্যাক্টলি, মোম বা প্যারাফিন জাতীয় জিনিস, সেটা কিন্তু মানুষের শরীরের বিষক্রিয়ার কাজ করবে। অত্যন্ত বেশি পরিমাণে যদি সেই কেমিক্যাল, সেই রং করা বা চকচকে করার যে রাসায়নিক সামগ্রী, সেটা আমাদের শরীরে প্রবেশ করলে নিশ্চিতভাবে একথা বলা যায় আমাদের শরীরের যন্ত্রপাতি তাকে স্বাভাবিকভাবে গ্রহণ করবে না। তার রেজাল্ট কি হবে? তার রেজাল্ট হবে আমাদের পরিপাক ক্রিয়া ব্যাহত ঘটবে, আমাদের বিভিন্ন অংশে ক্যান্সারের ঘটনা ঘটবে, এবং সবচাইতে ক্ষতিকর হবে যেটা, সেটা হচ্ছে নার্ভাল সিস্টেম। আমাদের যে স্নায়ুতন্ত্র অত্যন্ত সংবেদনশীল, ছোট্ট ছোট্ট স্নায়ু যা আমাদের শরীরের সর্বত্র ছড়িয়ে আছে, তার উপরে একটা প্রভাব পড়াটা কিন্তু অস্বাভাবিক কিছু না। পা হাত ঝিনঝিন করা থেকে শুরু করে হাত পা কাঁপা অকারণে অসময়ে এবং ঘুমের ব্যাঘাত ঘটা, এটা কিন্তু অনেকেই বলেন যে জাতীয় চকচকে প্যারাফিন জাতীয় জিনিস দিয়ে ঘষে মেজে পরিষ্কার করে দেয়া আপেলে সবচাইতে বেশি ঘটনা ঘটে মানুষের মানসিক স্বাস্থ্যের উপরে। ইরিটাবিলিটি, অস্থিরতা, চঞ্চলতা এগুলো বেড়ে যায়, ছটপটানি ভাব বেড়ে যায়, ঘুমের ব্যাঘাত ঘটে, হাত পা ঝিনঝিন করে, হাত পা অকারণে অযথা কাঁপাকাঁপি হয়, এগুলো এর খুব প্রভাব। দেখতে সুন্দর হবে না, জিনিসগুলো বোধহয় গুণ দিয়ে বিচার করা উচিত। ছোটবেলা থেকে শুনে এসছি প্যালে দর্শনধারী ফির ভি গুণ বিচারি, কিন্তু ডাক্তারবাবুরা বলছেন শুধু দর্শনধারী আপেল কিনলেই আপনার স্বাস্থ্য ভালো থাকবে, তা ভুল। আচ্ছা, ডাক্তারবাবু তো বললেন যে আপনাকে বেছে বুঝে কিনতে হবে বাজার থেকে আপেল, আমরাও বলছি সাবধান, কিন্তু তা বলে আপেল খেতে বারণ করছি না। ধরুন আপনি বুঝতেই পারছেন না কোন আপেলে মোম আছে আর কোন আপেলে নেই। আমরা আপনাদের একটা সহজ উপায় বলে দিই। আপনি বাজার থেকে যে কোনো আপেলই কিনতে পারেন, কিন্তু মোম যদি সেই আপেলে থাকে, সেই আপেল মোম মুক্ত করতে হবে। আপনাদেরকে দেখাই যে এই যে আপেল যখন বাজার থেকে কিনবেন, তখন কিভাবে এই আপেলকে মোম মুক্ত করবেন। এই মোম মুক্ত আপেল করার কিছু পদ্ধতি আপনাদেরকে আমরা বলে দিই। আপেলের ওপর থেকে মোমের প্রলেপ তোলার সহজ উপায় কি? আপেলগুলিকে একটি পাত্রে রেখে ফুটন্ত জল ঢেলে গরম জল পড়লে খোসার ওপরে মোমের আস্তরণ দেখা যাবে এবং সেই মোমের আস্তরণ অনায়াসে আপনি সরিয়ে দিতে পারবেন। আপেলের গায়ে মোমের আবরণ সরাতে ভিনিগারও ব্যবহার করতে পারবেন। বেকিং সোডাও মোমের আবরণ অপসারণে আপনাকে সাহায্য করবে।
অথবা ধরুন জলে লেবুর রস মিশিয়ে ন্যাপকিনের সাহায্যে ধীরে ধীরে আপেলের ওপরে থাকা মোম আপনি সরাতে পারবেন। তাহলে সতর্ক হলেন তো? আমরা আবার আপনাদেরকে বলছি, আমাদের উদ্দেশ্য আপনাদেরকে সতর্ক করা। আমাদের উদ্দেশ্য আপেল খাওয়া, আপেল না খাওয়া, রসুন খাওয়া বা রসুন না খাওয়ার উপরে নয়। জেনে খান, বুঝে খান, সতর্ক থাকুন। সুস্বাস্থ্য আপনার আগামী দিনের চলার পথকে সমৃদ্ধ করবে। আমরা এই দুটি বিষয়ে তো আপনাদের সতর্ক করতে পারলাম আশা রাখি, কিন্তু বাংলায় গত কয়েকদিন ধরে যে পরিস্থিতি চলে আসছে, বিশেষ করে কিছুদিন আগে আপনারা জানেন যে কলকাতা শহরে অস্ত্র উদ্ধার হয়েছে এবং আজকেও কলকাতা শহর বা সংলগ্ন অঞ্চল থেকে বারবার অস্ত্র উদ্ধারের ঘটনা আসছে। কসবায় তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষের ওপর হামলার পুলিশের ভূমিকায় সমালোচনায় শাসক দলের নেতারাই। প্রথমে ফিরহাদ হাকিম, এরপর সৌগত রায়। বকটুই থেকে হাঁসখালি। কখনো কখনো পুলিশ ও রাজ্যের গোয়েন্দাদের নিয়ে প্রশ্ন তুলেছেন খোদ মুখ্যমন্ত্রী। তাহলে পুলিশ কি তার সঠিক কাজ করতে পারছে না, নাকি রাজনৈতিক হস্তক্ষেপে পুলিশ গতিরুদ্ধ? যদিও এমন অভিযোগ বারবার করা হয়েছে বিরোধীদের তরফে। রাজ্যে বারবার অস্ত্র উদ্ধার নিয়েও বিড়ম্বনায় পড়তে হয়েছে রাজ্য সরকারকেই। কোথা থেকে, কোন পথে আসছে অস্ত্র, কিভাবেই বা অস্ত্রের পাচার চলছে অবাধে? তাহলে কি পুলিশের গোয়েন্দাগিরিতে কোনো খামতি রয়ে যাচ্ছে? যদি জনপ্রতিনিধিরাই সুরক্ষিত না থাকেন, তাহলে আমজনতা কি আদৌ নিরাপদ? চলুন দেখে নিই পুলিশ নিয়ে রাজ্যের শাসক নেতা বা মন্ত্রীদের কি মূল্যায়ন। এনাফ ইজ এনাফ। উত্তরপ্রদেশের কালচার, বিহারের কালচার, আহমেদাবাদের কালচার এখানে ঢুকতে দেওয়া হবে না। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন পুলিশকে যে আর্মস উদ্ধার করো, ইন্টারস্টেট ক্রিমিনালদের আটকাও। তারপরেও হাঁ করে বসে থাকা যাবে না। বাংলা ক্রিমিনালদের জায়গা নয়, বাংলার সংস্কৃতি হচ্ছে সংস্কৃতির জায়গা। আমাদের কাউন্সিলরকে খুন করলে, যদি খুন হতো তাহলে তার পরিবারের একটা প্রাণ যেত, মানে তার পরিবারের ক্ষতিগ্রস্ত হতো, আমার দল ক্ষতিগ্রস্ত হতো। তাই পুলিশকে বলবো অ্যাক্ট নাও, অ্যাক্ট নাও। মুখ্যমন্ত্রী বলার পরে কেন আর্মস ঢুকছে, কি করে আর্মস ঢুকছে, ইন্টেলিজেন্স কোথায়, নেটওয়ার্ক কোথায়? পুলিশ পুজোর সময় ভালো কাজ করেছে, কিন্তু কিভাবে বিহার থেকে অস্ত্র ঢুকছে রাজ্যে সেটা ভাবতে হবে। তিনি এ ব্যাপারে আরজি করের প্রসঙ্গ উল্লেখ করেছেন। আমি বলছি সৌগত রায়ের কথা। পুলিশকে তো মানুষ মাইনে দেয়, পুলিশ পুজোর সময় ভালো কাজ করেছে, কিন্তু কি করে কলকাতা শহরে বিহার থেকে 9mm পিস্তল আসছে, এটা তো ভাবা দরকার। পুলিশ কি করে? আমাদের যে বর্ডারগুলো আসে সেখানে দেখার কেউ লোক নেই, আর পুলিশ কাউকে ধরতে পারে না। এটা আমাদের ভাবতে হবে। এই যে মেয়েটা, এই যে আরজি করের মেয়েটা, 31 বছর বয়স, নৃশংসভাবে ধর্ষিতা হলো। একটা হাসপাতালের মধ্যে একটা সিভিক পুলিশ সে 4 তলায় উঠে গেল, উঠে একটি মেয়েকে, ডাক্তার, তাকে ধর্ষণ করলো। ফিরহাদ বাবু, সৌগত বাবু তো প্রকাশ্যে পুলিশের সমালোচনা করছেন। না না, সবার নয়, হয়তো কারো কারো। কিন্তু মদন বাবু, রাজ্যের প্রাক্তন মন্ত্রী, তৃণমূল কংগ্রেসের বড় নেতা, তিনি আবার পুলিশের বিষয়ে মন্তব্য নিয়ে সৌগত রায়ের পাল্টা অবস্থানে দাঁড়িয়েছেন। দেখুন। সৌগতদার সব কথা আমি মেনে চলি, এই কথাটা আমি বলবো না যে না। সৌগতদা আমার নেতা, বয়স্ক। সৌগতদা এখন দ্রোণাচার্য পিতামহ ভীষ্ম লেভেলে চলে গেছে, তাকে তো আমার মেনে চলতেই হবে। সৌগতদা কি জানে যে সৌগতদার যে সিকিউরিটি, তার কাজ সৌগতদাকে সিকিউরিটি দেওয়া। তাকে দিয়ে কি কি কাজ করা হয়, চুন পান, বাজার, খাওয়া, রান্না, তা সে সৌগতদাকে সিকিউরিটি দেবে কখন? ঠিক তেমনি কলকাতা পুলিশের কি হয়েছে,
কলকাতা পুলিশ ছাত্রদের দাবি চাকরি চুরি, মেধা, ট্যালেন্ট, কে ঘর বানিয়েছে, তারপরে ট্যাব, কার বিয়ে ভেঙে গেছে, কে কোথায় কমিশন খেয়েছে, যেখানে যাচ্ছে সেখানেই কলকাতা পুলিশ কাজ করবে কখন? কলকাতা পুলিশের ওভারলোডেড। আমার মনে হয় যে ইন্টেলিজেন্সে আরো লোক বাড়ালে ভালো হয়। তাহলে মনে করুন হাতের কর গুনুন। প্রথমে কসবা কাণ্ডে পুলিশের সমালোচনা করলেন কে? তিনি রাজ্যের নগরোন্নয়ন মন্ত্রী, তারপর বর্ষিয়ান তৃণমূল সাংসদ, আর এবার সেই তালিকায় নিজের নাম লিখিয়েছেন শোভনদেব বাবুও। তিনিও বলছেন যে আরেকটু সতর্ক থাকা উচিত, এভাবে অস্ত্র উদ্ধার ঠিক কথা নয়। যে যার কনসার্ন জানাচ্ছেন, আমি কারোর বক্তব্যের সঙ্গে বিরোধিতা বা পক্ষে কিছু বলতে চাই না। আমার বক্তব্য হচ্ছে যে যদি তেমনই ব্যাপার, সেটা মানে এই যে একটা লোক পুলিশ, একটা লোক বাইরে থেকে আগ্নেয়াস্ত্র নিয়ে ঢুকছে, ঠিক নয় ব্যাপারটা। ঠিকই ইন্টেলিজেন্সের কথা বলেছে, কিন্তু আমি ব্যক্তিগতভাবে এই অভিমতটা যাকে জানাবার তাকেই জানাবো। বলছি হলোটা কি রাজ্যের শাসক দলের নেতাদের? একের পর এক পুলিশকে তার কাজ মনে করাচ্ছেন, কার্যত পুলিশ সমালোচনার মুষল পর্বই বলতে পারেন। এই দেখুন, আরো একজন নাম লিখিয়েছেন, তিনিও মনে করছেন পুলিশকে আরো বেশি তৎপর হওয়া দরকার। তিনি আর কেউ নন, তিনি পশ্চিমবঙ্গ বিধানসভার মাননীয় স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। পুলিশকে একটু তৎপর হওয়া দরকার, এটুকু আমি বুঝতে পারছি যে পুলিশের একটু তৎপর হওয়ার দরকার। তৎপরতার অভাব একটু অনেকেই বলেছেন, আমিও ব্যক্তিগতভাবে মনে করি আরেকটু বেশি ওদের কনসিয়াস হওয়া দরকার। কে কি হবে, কে হলে কি করবে, এসব প্রেডিক্টেবল কথাবার্তা বলার কোনো, আনপ্রেডিক্টেবল কথাবার্তা বলার কোনো মানে হয় না। যারা বসে অনুষ্ঠান দেখছেন তারা কি ভাবছেন? বাড়ির বাইরে আর বেরোবেন না, সামান্য কোনো কারণেও কারোর সঙ্গে কোনো শত্রুতা করবেন না, কোথাও কোনো প্রতিবাদ করবেন না। এই কাজটি ভুল করেও করবেন না, কারণ আপনার প্রতিবাদে আর এগিয়ে আসবেন অপর এক সহনাগরিক। এভাবেই তো গড়ে উঠবে বৃহত্তর প্রতিবাদী সমাজ। কিন্তু আপনাকে নিরাপত্তা দেবে কে? শাসক যদি পুলিশের সমালোচনায় লেগে যায়, তাহলে কি ধরে নিতে হবে গোটা পুলিশ কুল কাজ করছে না? না না না, এমনটা ভাবার কোনো কারণ নেই। আসলে এক সমুদ্র জলে কোথাও কোথাও ঘোলা জল তো হয়, ধরুন তাই। কিন্তু সত্যি আপনার ব্যক্তি নিরাপত্তা, আপনার ব্যক্তি স্বাধীনতা রক্ষা করার দায়িত্ব এ রাজ্যের প্রশাসনেরই, কারণ স্টেট ল অ্যান্ড অর্ডার সাবজেক্ট স্টেটেরই দায়িত্ব। এখন প্রশ্ন, যদি শাসক দলের নেতারাই পুলিশের ওপর ভরসা হারিয়ে তারা এই ধরনের কথা বলছেন, তাহলে আমজনতা কার উপর ভরসা রাখবেন? এ রাজ্যে আমজনতার নিরাপত্তার দায়িত্ব তো রাজ্যের প্রশাসনেরই। শাসক দলের নেতাদের প্রশ্নের মুখে পুলিশের গোটা নয়, একাংশ। তাহলে শাসক দলের নেতাদের প্রকাশ্যে এই মন্তব্যে, সমালোচনায় পুলিশের মনোবল ভেঙে যাবে না তো? একই সঙ্গে শাসক নেতাদের পুলিশ নিয়ে সমালোচনায় আরো প্রশ্ন উঠছে যে বিরোধীরা যখন পুলিশের সমালোচনা করেন, তখন পাল্টা শাসক দলের নেতারা তার সমালোচনা করেন কেন? যেই ঘটনাটা যেটা কসবাতে হলো, এটা কিন্তু একটা জনপ্রতিনিধি, অনেক দিনের জনপ্রতিনিধি, সে কাউন্সিলরের যাই হোক, জনপ্রতিনিধি তো, নির্বাচিত জনপ্রতিনিধি, আজকে তাকে খুন করার জন্য বিহার থেকে অস্ত্র নিয়ে আসা হলো, বিহারের গ্যাংস্টারের সাহায্য নেওয়া হলো, এবং তাকে খুন করে দিয়ে পৃথিবী থেকে শেষ করার জন্য তাদেরকে টাকা পয়সা দিয়ে বুক করা হলো। তো এটা কি একটা চাঞ্চল্যকর ঘটনা নয়? সত্যি কথা বলুন, এটা চাঞ্চল্যকর ঘটনা। কিন্তু প্রত্যেকটা জিনিসকে কনসিডারেশন এনে পুলিশকে সত্যি সত্যি অনেক বেশি অ্যাক্টিভ থাকতে হবে এবং ইন্টেলিজেন্স বাড়াতে হবে। শুধু টেকনোলজির উপর ভিত্তি করে কিন্তু হবে না। আমাদের সময় আপনি তো দেখেছেন যে আমাদের সময় আমরা কি করতাম, আমরা হিউম্যান মানুষের উপরে ইন্টেলিজেন্সিটা নিয়ে আসতাম।
প্রাক্তন পুলিশ কর্তারা বলছেন যে আরো একটু সত্যি মানুষের কাছাকাছি পৌঁছানো প্রয়োজন, কারণ আমরা অনেক ক্ষেত্রেই দেখি যে পুলিশের ওপর আক্রমণ হচ্ছে। এই তো দেখুন না, কিছুদিন আগে কলকাতা শহরের বুকেই আক্রান্ত হয়েছেন একজন ট্রাফিক অফিসার। তাকে রীতিমতো রক্তাক্ত করে দেওয়া হয়, হাসপাতালে ভর্তি হয়ে যান। কিন্তু কেন সাধারণ মানুষ আর পুলিশের মধ্যে দূরত্ব বাড়ছে? তাহলে কি পুলিশ অনেক ক্ষেত্রেই মানুষের অভাব অভিযোগ বুঝতে পারছে না, নাকি বিরোধীদের অভিযোগই সত্যি যে কোথাও কোথাও দেখা যাচ্ছে পুলিশের একাংশ তারা রাজনৈতিক মতাদর্শে চলছেন? আমরা পুলিশের বিরুদ্ধে আকছাড় বিরোধীদের কণ্ঠে কথা শুনতে পাই, কিন্তু আবার বলছি কিছু পুলিশ খারাপ হতে পারে, সব পুলিশ খারাপ নয়। এই কিছু পুলিশের জন্যই কি তাহলে বাংলার গোটা পুলিশ স্কুলের ওপরেই কলঙ্কের দাগ লেগে যাচ্ছে? কেন সরকার তাদের চিহ্নিত করে উপযুক্ত ব্যবস্থা নিচ্ছে না? কেন তাদেরকে পুলিশ প্রশাসনে সরাসরি বলে দেওয়া হচ্ছে না যে পুলিশে থাকতে গেলে পুলিশের রুল বুক মেনে চলতে হবে? আসলে পুলিশ প্রশাসন সবটাই আপনার আর আমার স্বার্থে। আমার নিরাপত্তা, আমার স্বাধীনতা রক্ষার দায়িত্ব তাদের কাঁধে। তাই তাদের উদ্দেশ্যে আমাদের একটাই বক্তব্য, যে কোথাও যদি কোনো এমন ঘটনার সম্মুখীন হতে হয় তাহলে অবশ্যই সেটা দুর্ভাগ্যজনক। শুধু একজন পুলিশ কর্তা নয়, আরো একজন পুলিশ কর্তার সঙ্গে আমরা কথা বলেছিলাম, প্রাক্তন পুলিশ কর্তা অনিল জানার সঙ্গে। তিনি তার মতামত শেয়ার করেছেন এই প্রসঙ্গে। কি বলছেন শুনুন। পুলিশ মন্ত্রী যিনি আছেন উনি একটা বললে বোঝা যায়। এখন সবাই সব কথা বলছেন, যে যা সেটা নিজের দপ্তরটা ঠিক মতো সামলান না। যারাই অন্তর্গত তারা নিজের দপ্তর ঠিক মতো সামলাতে পারছে, সেখানে তো অনেক গন্ডগোল আছে। বাড়ি 5 তলা বাড়ি উঠে যাচ্ছে, কেউ জানতে পারছে বাইরে প্লাস্টার করার জায়গা নেই, ভেঙে পড়ছে বলে আমি তো জানি না। তাই সবই তো এরকম চলছে। আর পুলিশের ঘাড়ে দোষ চাপিয়ে নিজেরা পার পেলে তো লাভ নেই। পুলিশ আর কোথায়? পুলিশ তো এখন যেগুলো ঢুকেছে, পুরনো যারা আছে তারা চলে গেলে এরপরে আজে হবে তারা তো পুলিশ নয়। তখন লোকে লিখবে, আমরা যেমন পড়েছিলাম ওয়ান্স আপন এ টাইম দেয়ার ওয়াজ এ কিং, ওইরকম লোকে বলবে তখনকার জনগণ ওয়ান্স আপন এ টাইম দেয়ার ওয়াজ এ পুলিশ। দেখুন, পুলিশ মঙ্গল গ্রহ থেকে আসা কোনো প্রাণী নয়। তিনি আপনার আমার পরিবারেরই একজন, কিন্তু তাদের রাজ্য সরকারের রীতি নীতি মেনে চলতে হয়। কোনো না কোনো অফিসার কোনো না কোনো থানায় পোস্টিং রয়েছেন বা কোনো না কোনো ব্যাটালিয়নে রয়েছেন, তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিয়ম মেনে চলতে হয়। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায়, বিশেষ করে গ্রাম বাংলার দিকে, যে অভিযোগ হওয়ার পরেও দীর্ঘক্ষণ সেই অভিযোগ নেওয়াই হয়নি। যে কারণে আমরা দেখি যে বহু ঘটনাতে একেবারে সরাসরি পুলিশ প্রশাসনের নাক কাটা যায় হাইকোর্টে, প্রশ্নের মুখে পড়তে হয় রাজ্যের স্বয়ং ডিজিপিকেও। এমন অনেক ঘটনার নজির এই বাংলার রাজনীতিতে কান পাতলেই শোনা যায়, দেখা যায়। কিন্তু আমাদের প্রশ্ন, যে কেন পুলিশকে বারবার এই প্রশ্নের মুখে পড়তে হয়? কেন বিরোধীরা সুযোগ পেয়ে যান পুলিশের সমালোচনা করতে? পুলিশ তো কোনো রাজনীতির লোক নয়, পুলিশ প্রশাসনের অংশ। পুলিশ আপনার আমার করের টাকায় আমাদের নিরাপত্তার অংশীদার। সেই পুলিশকে নিয়ে বিরোধীরা বারবার অভিযোগ করছেন, কিন্তু এবার উলটপুরাণ। এবার শাসক দলের নেতারাই পুলিশের একাংশের ভূমিকায় ক্ষুব্ধ। তারা বলছেন পুলিশের ইন্টেলিজেন্স ফেল করছে, কিভাবে অস্ত্র ঢুকছে, কিভাবে এত দুষ্কৃতীদের হানাহানি বেড়ে যাচ্ছে তা তারা বুঝতেই পারছেন না। সে কারণে সরাসরি রাজ্যের বিরোধী দল বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকেই আঙুল তুলেছেন। তিনি আবার বলছেন যে সৌগত রায়ের উচিত এই প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে করা। কি বলছেন শুনুন। একের পর এক উনি পুলিশের উপর প্রশ্ন তুলছেন। প্রশ্নটা যদি তুলতে হয় পুলিশের যিনি মন্ত্রী, সে মন্ত্রীর উপরে তুলুন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একের পর এক উনি পুলিশের উপর প্রশ্ন তুলছেন। প্রশ্নটা যদি তুলতে হয় পুলিশের যিনি মন্ত্রী, সে মন্ত্রীর উপরে তুলুন। এবার চলুন আপনাদেরকে একটু স্মৃতির সরণিতে নিয়ে যাই। তার জন্য আপনাদের 2-1 বছর একটু পেছনে যেতে হবে। আপনাদের একটু মনে করাই
যে এই রাজ্যে এমন অনেক ঘটনা ঘটেছে যে ঘটনায় আর কেউ নয়, রাজ্যের প্রশাসনিক প্রধান, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন। প্রথমে আপনাদেরকে মনে করাবো আসানসোলের একটি ঘটনা। যখন কিছুদিন আগে হকার উচ্ছেদ হচ্ছিল, সেই সময় পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে কার্যত তিনি প্রশ্ন তুলে দেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই সময় মন্তব্য ছিল, পুলিশকে কমপ্লেন দেওয়া সত্ত্বেও সময় মতো পদক্ষেপ করা হচ্ছে না। এরপর বকটুই কাণ্ডে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য মনে আছে, তিনি বলেছিলেন যে একটুখানি নেগলিজেন্সির জন্য গভর্নমেন্টের কত ফেস লস হচ্ছে আপনারা জানেন। তখন সামনের সারিতে বসা অনেক বড় বড় পুলিশ কর্তারা। তারপর আপনারা মনে করুন হাঁসখালিতে এক তরুণীর শ্লীলতাহানি এবং ধর্ষণ করে খুনের ঘটনার যে উত্তাল হয়েছিল রাজ্য, সেই ঘটনায় রাজ্যের মুখ্যমন্ত্রী সেই পুলিশ কর্তাদেরকে বলেছিলেন যে হাঁসখালির আইসির গাফিলতির জন্য এই ঘটনা ঘটেছে। এরপর আপনাদের মনে আছে যে এগরায় বাজি বিস্ফোরণ কাণ্ডেও মমতা বন্দ্যোপাধ্যায়ের নিশানায় ছিল সেই পুলিশই। আর এবার সৌগত রায়ের মন্তব্য, শহরে পিস্তল ঢুকছে, পুলিশ ধরতে পারছে না। সৌগত রায় বলছেন, ফিনাদ হাকিম বলছেন, কিভাবে ভিন রাজ্য থেকে এ রাজ্যে কেউ ঢুকতে পারে, পুলিশের কাছে কি কোনো খবরই থাকে না? অর্থাৎ এই রাজ্যে যখনই কোনো ঘটনা ঘটছে তখনই দেখা যাচ্ছে কাঠগড়ায় পুলিশ। কিন্তু কেন বারবার পুলিশকেই কাঠগড়ায় উঠতে হচ্ছে? হাঁসখালি, বকটুই থেকে শুরু করে একের পর এক ঘটনায়, যখনই শহরে কোনো গ্রামাঞ্চলে কোনো বাজি বিস্ফোরণের ঘটনা ঘটে, কোনো দুষ্কৃতি কার্যকলাপের ঘটনা ঘটে, পুলিশকে ভৎসিত হতে হয়। কেন পুলিশ স্কুল বা গোটা পুলিশ সমাজ তারা আরেকটু সতর্কতার সঙ্গে আমাদের রাজ্যের নিরাপত্তাকে তারা আঁটোসাঁটো করতে পারছেন না? এই প্রশ্ন তুলে দিচ্ছেন রাজ্যের শাসক দলের নেতারাই। আমাদের প্রশ্ন যে রাজ্যের শাসক দলের নেতারাই যদি এই প্রশ্ন তুলে দেন, তাহলে আপনার আমার পেছনে যাদের কোনো নিরাপত্তা নেই, যাদের সামনে বা পেছনে কোনো হুটার গাড়ি নেই, আমাদের সামনে বা পেছনে কোনো কেন্দ্রীয় নিরাপত্তা নেই, কোনো পুলিশের ভ্যান নেই, কোনো পাইলট কার নেই, আমরা সত্যি কি এ রাজ্যে নিরাপদ? আমরা কি নিশ্চিন্তে নিরাপদে বাড়ি থেকে বেরিয়ে আবার বাড়িতে ঢুকতে পারি? আমরা জানি না। এই প্রশ্ন আমরা আজকে রাজ্যের প্রশাসনের কাছে, রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আমরা অবশ্যই রাখলাম। তবে আমরা এটাও জানি যে গোটা পুলিশ প্রশাসনের অংশ সর্বতভাবে, সব রকমভাবে তারা সহযোগিতা করে যাচ্ছেন যাতে মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করা যায়। আমাদের প্রশ্ন রাজ্যের শাসক দলের কাছে যে এতে আপনাদের সমালোচনায়, প্রকাশ্যে সমালোচনায়, শাসক দলের সমালোচনায় পুলিশের মনোবল ভেঙে যাচ্ছে না তো? আমরা অনেক পুলিশ আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করেছিলাম যারা অন ডিউটি এখন চাকরিরত অবস্থায় রয়েছেন, তারা এ বিষয়ে মন্তব্যে নারাজ। আমাদের এই তিনটি বিষয়ে প্রতিবেদনের অর্থ একটাই, আপনাদের একটু সচেতন করা আর সাধারণ মানুষের কাছে কিছু প্রশ্ন আপনাদের কাছে রাখা।